উত্তরণ। বেতার ম্যাগাজিন। এক নতুন বাংলাদেশের দিকে এগিয়ে চলেছি আমরা। তারুণ্যের শক্তি আজ উজ্জীবিত, উদ্ভাসিত। স্বপ্নরথে, কল্যাণের পথে সে শক্তি বেগবান। তবে এজন্য আমাদের চিরতরে হারাতে হয়েছে অনেকগুলো তরুণ তাজা প্রাণ। প্রাণের বিনিময়ে রক্তের স্রোতধারায় অর্জিত হয়েছে নতুন বাংলাদেশ গড়ার অধিকার। নিজের প্রাণ বিসর্জন দিয়ে যাঁরা বাঁচিয়ে দিলেন বাংলাদেশের প্রাণ, নতুন করে বিজয় উপহার দিয়ে আমাদের আজীবন ঋণী করে গেলেন, সেই সব ছাত্র জনতার প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসায় মাথা নত হয় বারবার। মহান সৃষ্টিকর্তা কি অসম্ভব সাহস, মানবিক গুণাবলী আর দেশপ্রেমময় বিশাল হৃদয় ভরা ছোট্ট জীবন দিয়ে পাঠিয়েছিলেন তাঁদের আমাদের জন্যে। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণের আজকের আয়োজন। প্রিয় শ্রোতা, চলুন তবে শুরু করা যাক। শুনব এক এক করে সব পরিবেশনা। অনুষ্ঠানের শুরুতেই আমাদের রয়েছে বেতার ম্যাগাজিন উত্তরণের বিশ্ব বিচিত্রা পর্ব। এ পর্বে আমরা বিশ্বের বিস্ময়কর ও বিচিত্র নানা খবর বা বিষয় আমরা তুলে ধরি। শুনতে হলে বিস্মিত হবার সে খবর। বিশ্ববিচিত্রার প্রথমেই সমুদ্রের নিচে হারানো যে শহর আবিষ্কার করা হয়েছে সে বিষয়ে জেনে নেব। সম্প্রতি ভারত মহাসাগরের গভীরে ডোবা একটি প্রাচীন শহরের সন্ধান পাওয়া গেছে। এই শহরটি প্রায় ৫,০০০ বছরের পুরানো বলে ধারণা করা হচ্ছে। ডুবুরিরা এখানে প্রাচীন ভবনের ধ্বংসাবশেষ, পাথরের মূর্তি এবং অন্যান্য মূল্যবান নিদর্শন আবিষ্কার করেছেন, যা এই শহরের ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে। একজোড়া যমজের অদ্ভুত সংযোগের বিস্ময়কর খবর জানাবো এবার। যুক্তরাষ্ট্রে একজোড়া যমজ বোনের এমন একটি ঘটনা জানা গেছে যেখানে তারা একই সময়ে একই রোগে আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসকরা এই সংযোগের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি, তবে এটি যমজদের মধ্যে একটি অদ্ভুত এবং গভীর সংযোগের প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে। শুনছিলাম বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা পর্বে। প্রিয় শ্রোতা, প্রতিদিন বিশ্বে ঘটে কত শত ঘটনা, এর কতটুকুই বা আমাদের জানার সুযোগ হয় না। অনেক খবরই আমাদের অজানাই থেকে যায়। তাই তো এই সময়ের নানা গুরুত্বপূর্ণ খবর ও ঘটনা আমরা জানিয়ে দিতে চাই ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ থেকে। এবারে চলতি বিশ্ব পর্বে শুনব বিশ্বের এ সময় ঘটে যাওয়া নানা বিষয় ও ঘটনাবলী। তথ্য সংকলন ও পর্যালোচনায় রয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার মুখ্য সাংবাদিক মাসুদ করিম। পড়ে শোনাচ্ছেন
জাহানারা বেগম। চলতি বিশ্বে আজ এভারেস্টে শেরপাদের ঘর ভেসে যাওয়ার আশঙ্কা নিয়ে আলোচনা করব। নেপালের এভারেস্ট অঞ্চলের একটি ছোট গ্রামের নাম থামো, যা প্রায় ৩৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। এটি অনেক রেকর্ডধারী শেরপা পর্বতারোহীর আবাসস্থল, যার মধ্যে অভিযাত্রী এডমন্ড হিলারির সঙ্গে মাউন্ট এভারেস্ট আরোহণকারীর প্রথম ব্যক্তি শেরপা তেনজিং রয়েছেন। কিন্তু ১৬ আগস্ট একটি হিমবাহী হ্রদের তীর ফেটে যাওয়ার পরে গ্রামটি বরফের বন্যার জলে তলিয়ে যায়। প্রায় ৬০ জন লোক বাস্তুচ্যুত করে এবং একটি স্কুল ও স্বাস্থ্য ক্লিনিক সহ ১ ডজনেরও বেশি বাড়ি এবং হোটেল ধ্বংস করে। এই ঘটনার কারণে গ্রামের বাসিন্দাদের অনেকে, প্রায় ৩০০ জন, গ্রাম ছেড়ে চলে গেছেন। গ্রামবাসীরা ভাবছেন সেখানে আর বসবাস করা নিরাপদ কিনা। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেরপা সম্প্রদায়ের লোকেরা অবশ্য বলছেন তারা সৌভাগ্যবান এই কারণে যে বন্যা দিনের বেলায় আঘাত হেনেছিল। দ্রুত অ্যালার্ট যখন আসে তখন সবাই জেগেছিলেন। নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অং শেরিং শেরপা বলেছেন, যদি এটি রাতের বেলায় হতো তাহলে ২০০ থেকে ৩০০ লোক প্রাণ হারাতে পারত। থামো গ্রামে জন্মগ্রহণকারী সেখানকার বাসিন্দা ডোমা শেরপা বলেছেন, আমরা এখনও হতবাক। যখন আমরা গ্রামবাসী একে অপরের সঙ্গে কথা বলি তখনও আমরা কাঁদি। তিনি আরও বলেন, এই জায়গাটি আমাদের বসবাসের জন্য এখনও নিরাপদ কিনা। এই বন্যা আমাদেরকে এটা দেখাচ্ছে যে আমরা আরও বিপজ্জনক পরিস্থিতির মুখে রয়েছি, সুতরাং জনগণ নিরাপদ মনে করছে না। পর্বতের নিচের অন্যান্য গ্রামবাসীও একইভাবে আক্রান্ত হয়েছে। থামো থেকে ২ দিনের পায়ে হাঁটার দূরত্বে অবস্থিত টকটক গ্রামের পাশেং শেরপা বলেছেন, বন্যার কারণে আমাদের গ্রামের কিছু অংশ পানির তোড়ে ভেসে গেছে। সৌভাগ্যবশত আমরা দৌড়ে পাহাড়ে উঠে পড়তে পেরেছিলাম। মিল্ক এবং ফেনাযুক্ত নদীটি গাঢ় বাদামি হয়ে গেছে। পাথর এবং ধ্বংসাবশেষ ভেসে গেছে। তিনি আরও বলেন, ওই ঘটনার দৃশ্য এবং শব্দ এতটাই ভীতিকর ছিল যে আমি এখনও কেঁদে উঠি। আমি পার্শ্ববর্তী একটি গ্রামে আশ্রয় নিয়েছিলাম। আমি ভাবছিলাম আমি কি কখনো টকটকে ফিরতে পারবো কিনা। প্রিয় শ্রোতা, সৈয়দ মুস্তফা আলী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচয়িতা। তার রম্য রচনাসমূহের মধ্যে ধূপছায়া একটি বিখ্যাত গ্রন্থ। গ্রন্থটির প্রতিটি রচনায় তিনি তার স্বভাবসিদ্ধ রসবোধ, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি এবং সূক্ষ্ম ব্যঙ্গ রসবোধের মাধ্যমে পাঠকদের মনোরঞ্জন করেছেন। এবারে গ্রন্থ থেকে পাঠ, জনপ্রিয় বই থেকে ধারাবাহিক পাঠ পর্বে সৈয়দ মুস্তফা আলীর লেখা ধূপ ছায়া গ্রন্থের অন্তর্গত রম্যরচনা দেশ ভ্রমণ থেকে পাঠ শুনব। পাঠ করে শোনাচ্ছেন শিকদার নসরত আলী কনুজ। আমি ইংরেজি লিখতে পারি নে। যারা ওই ভাষাতে নাম করেছেন তাদের মুখে শুনেছি ওই এর ন্যাজ নাকি এখনও তাদের মুখের ওপর মাঝে মাঝে ঝাপটা মারে। তাই শুনে বিঘ্ন সন্তোষী মন বিমলানন্দ লাভ করে। সে কথা থাক, কিন্তু যখন মাস্টারমশাই হুকুম দিতেন দেশ ভ্রমণের উপকারিতা সম্বন্ধে প্রাঞ্জল ভাষায় কিঞ্চিত বর্ণনা করো, তখন সেই বৈতরণীর ওপার আর চোখে দেখতে পেতুম না। গরু জানোয়ারটা উৎকৃষ্ট হোক কিংবা নিকৃষ্ট হোক সেটাকে তবু চিনি না, হক
এ কথা কখনোই বলে ফেলব না। গরু বড় প্রভুভক্ত জীব। সে রাত জেগে চোর ডাকু খেদায়, কিংবা পাড়ার মন্দার মশাই গরু চড়ে আদালতে পেশকারি করতে যান। কিন্তু দেশ ভ্রমণ বলতে তো বুঝি দাদির বাড়ি যাবার সময় নৌকোর ছইয়ের ভেতরের দিকটা। ছইয়ের বাইরে যেতে চাইলেই বাবা রাশ ভারী গলায় বলতেন, থাক থাক, আর বিলে ডুবে মরতে হবে না। বাংলা ভাষাটা নিতান্ত পশ্চিম বাংলার ভাষা, না হলে ডানপিটের মরণ গাছের ডগায়, না বলে বলতো ডানপিটের মরণ বিলের তলায়। সেই ছইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে তো আর দেশ ভ্রমণের উপকারিতা সম্বন্ধে তত্ত্বজ্ঞান জন্মায় না। কাজেই তখন বাধ্য হয়ে সন্ধান নিতে হতো কোন এসে বুক মুখস্থ করে বীরভূমের হেতমপুর স্কুলের বিশ্বম্ভর ভর গেলবার ম্যাট্রিকে ফার্স্ট হয়েছে। চিত্তের প্রসার, অভিজ্ঞতার বৈচিত্র্য, কষ্ট সহিষ্ণুতার পরিপূর্ণতা ইত্যাদি যাবতীয় উত্তম উত্তম গুণরাজিতে প্রবন্ধটি ভরে দিতে তাই আমাদের তখন আর কণামাত্র অসুবিধে হতো না। স্কুল ঘরের চারিটি বেড়ার ভেতর বসে বসে মাস্টার মশাইও কোনো আপত্তি জানাতেন না, কারণ আমরা বিলক্ষণ জানতুম তার দৌড়, মোল্লার দৌড় মসজিদ তক। অর্থাৎ তার এক ভাগ্নে ম্যাট্রিক ফেল মেরে আগরতলায় পালিয়ে যাওয়াতে তিনি ভয়ে ভয়ে দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী জপ করতে করতে অতি অনিচ্ছায় আগরতলা অবধি একবার দেশ ভ্রমণ করেছিলেন। জাত যাবার ভয়ে তিনি সেই যাওয়া আসাটা সেরেছিলেন নিরম্ভু অপর্ণাতে বড়তে। ফিরে এসে তিনি প্রায়শ্চিত্ত করেছিলেন, কারণ ভিড়ে মেলা জাত বেজাতের লোক হয়তো তার গাত্র স্পর্শ করে ফেলেছে, এবং সবচেয়ে মারাত্মক অগ্নিপরীক্ষা তাকে তখন পেতে হয়েছিল। তার সঙ্গে অন্য কোনো পরীক্ষার তুলনা হয় না। সেই এক মেবা নিতিয়ম দেশ ভ্রমণের ঝাড়া 12টি ঘণ্টা তিনি নর্মসখী কৃষাদানু দীপ্ত তাম্রকুট শীর্ষ ডাবা সুন্দরী সুচিক্কণ কৃষ্ণ গণ্ডে একটি মাত্র নিবিড় চুম্বন দিতে পারেননি। তিনি পথিনারীর বিবর্জিতা এই আপ্তবাক্যটির স্মরণে সুচিস্মিতাকে সজল নয়নে তাঁর সপত্নীর হাতে সমর্পণ করে দৃঢ়পদে পশ্চিমাভিযান করেছিলেন। এ জাতীয় গুরু পৃথিবী থেকে লোপ পেয়েছেন। টোলো পণ্ডিত আপন চেষ্টায় ইংরেজি শিখেছিলেন, কিন্তু কোনো ডিগ্রি ছিল না বলে ক্লাস 6-এর উপরে যাবার তার হক ছিল না। কিন্তু সেইটে আসল কথা নয়। আসল কথা এই, তিনি যখন দেশ ভ্রমণের উপকারিতা সম্বন্ধে পয়েন্ট দেবার সময় উচ্চাঙ্গের বক্তৃতা ঝাড়তেন, তখন কেন জানি নে একমাত্র আমারই সন্দেহ হতো যে তার ভ্রমণ প্রশস্তি হিন্দু গৃহিণীর ভিন্ন হেসেলে মুরগি রান্না করার মতো। ছেলে ছোকরারা খাবে, তিনি রান্নার পর গঙ্গা স্নান করে বুনে দিয়ে হেসেলে পুঁই চচ্চড়ি চড়াবেন। আমি তাই একদিন সাহস করে বলেছিলুম, ঘোরাঘুরি করলেই যদি এত বিদ্যে হয়, তবে তো গার্ড সাহেব আজমল আলী আমাদের শহরের সবচেয়ে জ্ঞানী পুরুষ। আশ্চর্য, পণ্ডিত মশাই রাগ করলেন না। সন্দিগ্ধ নয়নে অর্থপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন শুধু। আমি তার চোখের ভাষাতে পড়লুম, তবে কি রাস্কেলটা আমার মনের গোপন খবর পেয়ে গিয়েছে? তা সে যাই হোক, পণ্ডিত মশাই কিন্তু তখন একটা ইঙ্গিত দিয়েছিলেন। তার অর্থ, আর 5টা জিনিসের মতো দেশ ভ্রমণও ক্ষুদাতালা আপন হাতে কবজা করে রেখেছেন। 5টা জিনিসের মতো দেশ ভ্রমণের উপকারিতা সম্বন্ধে স্থির নিশ্চয়ই হওয়ার পরও মানুষ দেশ ভ্রমণে বেরোয় না। যার কপালে ওটা লেখা আছে, কিংবা বলুন কপালে নয়, যার পায়ে চক্কর আছে, সেই বেরোয় দেশ ভ্রমণে। কেউ বেরোয় পণ্ডিত মশাইয়ের মতো গজরাতে গজরাতে, কেউ বেরোয় চেন ছাড়া পাখির মতো তিড়িং তিড়িং করে 3 লম্ফে গেট পেরিয়ে। শুনছিলাম গ্রন্থ থেকে পাঠ। জনপ্রিয় বই থেকে ধারাবাহিক পাঠ পর্বে সৈয়দ মুস্তফা আলীর লেখা রম্য রচনা দেশ ভ্রমণ থেকে পাঠ। বন্ধুরা,
যারা এইমাত্র বেতার টিউন করলেন, আপনাদের জন্য বলি, আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ। প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার, ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ এবং FM ১০৬ মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার অ্যাপসে। উত্তরণ প্রিয় শ্রোতা, এবারে আপনাদের অপেক্ষার পালা শেষ করতে যাব আপনাদেরই পাঠানো চিঠি ও ইমেইলের জবাবের আসর বিহঙ্গ পর্বে। শুরুতেই হাতে তুলে নিলাম ইমেইল, আর দেখতে পাচ্ছি প্রথমেই যে ইমেইলটি সেটি লিখেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, ১৩৪ দক্ষিণ টুটপাড়া, তালতলা হাসপাতাল রোড, খুলনা থেকে লিখেছেন। আপনি লিখেছেন, গত ২০ আগস্ট প্রচারিত ক্লাসিক সিনেমা পর্বে রুশ সিনেমা এভান দ্য টেরিবলের সংক্ষিপ্ত পর্যালোচনাটি অসাধারণ ছিল এবং গ্রন্থ থেকে পাঠ পর্বে খ্যাতিমান সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর ধূপছায়া বইয়ের অংশ পাঠও ভালো লেগেছে। নন্দিত জন পর্বে গায়ক আসিফ আকবরের সাক্ষাৎকার শুনতে চাই। মানে গতকালকের অনুষ্ঠানের একদম সরাসরি বন্ধু জানিয়েছেন, খুবই ভালো লাগলো যে বন্ধুর ভালো লেগেছে। আমরাও সেই চেষ্টাটাই করে যাই বন্ধুদের পছন্দের মতো করেই উত্তরণকে উপস্থাপনের জন্য। আর নন্দিতজন পর্বে গায়ক আসিফ আকবরের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন, আমরা কর্তৃপক্ষের কাছে এটি জানিয়ে দিলাম। নিশ্চয়ই আসিফ আকবরের সাক্ষাৎকার বিহঙ্গ পর্বে যে অনুরোধ এসেছে সেটি কর্তৃপক্ষ বিবেচনায় রাখবেন। এরপরে লিখেছেন মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, জিয়নপুর চুরিডাঙ্গা পোস্ট, জিয়নপুর থানা, দৌলতপুর জেলা, মানিকগঞ্জ থেকে। বলেছেন, সুপ্রিয় ভাই আপু, বৃষ্টি স্নাত কদম কেয়া ফুলের শুভেচ্ছা নেবেন। আশা করি বেশ ভালো আছেন। অনেকদিন পর উত্তরণ নতুনভাবে আমাদের মাঝে ফিরে আসাতে যার পারণায় খুশি হয়েছি। শুরু হবার প্রথম দিনে চমৎকার সব পরিবেশনা দিয়ে ভরপুর ছিল প্রিয় উত্তরণ। কোনটি রেখে কোনটির প্রশংসা করব ভেবে পাচ্ছি না, তবে পূর্বের তুলনায় শ্রোতাদের মতামতকে আরও বেশি গুরুত্ব দেবার অনুরোধ রইল। উত্তরণ প্রযোজক, উপস্থাপক সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বন্ধুদেরকেও, এই যে এতটা ভালোবেসে এভাবে আমাদের সঙ্গে থাকে এজন্যে। এবারে আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইড সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন, ১৯ আগস্ট প্রচারিত নন্দিতজন পর্বে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার এবং সঙ্গীত পরিচালক মকসুদুজ্জামান মিন্টু এর সাফল্যময় কর্মজীবনের অনেক অজানা কথা জেনেছি। এই পর্বে প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা এর সাক্ষাৎকার শুনতে চাই এবং বিশ্ব ঐতিহ্য পর্বে বিশ্বের দীর্ঘতম কৃত্রিম জলপথ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চীনের গ্র্যান্ড ক্যানেল এর চমকপ্রদ বর্ণনা শুনলাম। পূর্বে তথ্যগুলি অজানাই ছিল। অনেক অনেক ধন্যবাদ বন্ধুকে। নন্দিতজন পর্বে আমাদের মকসুদুজ্জামান মিন্টু সঙ্গীত পরিচালক, তার কর্মময় জীবন সম্পর্কে জেনেছেন। আর আপনার যে অনুরোধ কনক চাপার সাক্ষাৎকার, সেটিও আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম। এরপরের লেখা প্রসেনজিৎ বিশ্বাসের, বড়তলা মোড়, খাবাসপুর, ফরিদপুর থেকে। শুভেচ্ছা জানিয়ে শুরু করেছেন, বলেছেন ১৮ আগস্ট প্রচারিত চলতি বিশ্ব পর্বে মারাত্মক এমপক্স ভাইরাসের সংক্রমণ শনাক্ত বিষয়ে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। এই ভাইরাসের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টাতেই কেবল উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। আমরা সবসময়ই সতর্ক থাকতে চাই, আমাদের শ্রোতা বন্ধুদেরকেও সতর্ক রাখতে চাই। একটি নতুন ভাইরাসের কথা শোনা যাচ্ছে, সেই সংক্রমণের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। তো আমরা চাইব যে আমরা যারা শুনছি, এই মুহূর্তে যারা বেতার শুনছেন, আমাদের সাথে আছেন বেতার ম্যাগাজিন উত্তরণের, আমরা সবাই সেই সতর্কতা অবলম্বন করব। আছেন এম জামাল আহমেদ সুবর্ণ, সভাপতি ভালোবাসি রেডিও শ্রোতা ক্লাব, কানখর্দি কমলেশ্বরদী খানকা, বোয়ালমারি, ফরিদপুর থেকে পাঠিয়েছেন। বন্ধু বলছেন, গত ১৮ আগস্টের রবিবার রাত ৯টায় উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানের চলতি বিশ্ব পর্ব, সাহেরা হাবিবের উচ্চারণে শিল্পকথা পর্ব এবং বই পরিচিতি পর্বে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ সম্পর্কে অজানা অনেক তথ্য জেনে ভালো লাগলো। এমন সুন্দর অনুষ্ঠান প্রচারের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের উত্তরণ ম্যাগাজিন কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুকেও ধন্যবাদ যে বন্ধু আমাদের অনুষ্ঠান শুনেছেন। যে পর্বগুলো প্রচারিত হয়েছে গত ১৮ আগস্ট সে সম্পর্কে আপনি লিখেছেন। এমনি করেই আপনাদের কাছে লেখা চাই, সমালোচনা চাই, কারণ আলোচনা সমালোচনার মধ্য দিয়ে আপনাদের আরও প্রিয় বেতার ম্যাগাজিনে উত্তরণকে আমরা নিয়ে যেতে চাই। আছেন আমাদের সাথে ফয়সাল আহমেদ শিপন, সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ, গোড়াদাইর সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে। বলছেন,
18 আগস্ট বই পরিচিতি পর্বে বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ নিয়ে অসাধারণ বর্ণনার জন্য ধন্যবাদ। এবং শিল্পকথা পর্বে বিংশ শতকে ইরানের সর্বাধিক আলোচিত ও প্রভাবশালী নারী কবি ও চলচ্চিত্র নির্মাতা ফারুখজাদের কর্মময় জীবনের অনেক কথা জানা হলো। ইরানের গুরুত্বপূর্ণ কবি, চলচ্চিত্রকার ও আধুনিক ফার্সি কবিতার অন্যতম পুরোধা ফারুখজাদের প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। অসংখ্য ধন্যবাদ বন্ধু আমাদের সাথে এই বিহঙ্গ পর্বে যুক্ত হবার জন্য। আরও আছেন এই মুহূর্তে সালাউদ্দিন আহমেদ, বারফা, মঙ্গলপৈতা, 12 বাজার, ঝিনাইদহ থেকে। বলেছেন, গত 18 তারিখে বই পরিচিতি পর্বে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ সম্পর্কে জানতে পারলাম, অনেক ভালো লেগেছে। আমি আরিফ আজাদের বেলা ফুরাবার আগে বই সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, আমরা অবশ্যই কর্তৃপক্ষকে জানিয়ে দেব বিষয়টি। আমাদের সাথে আছেন রাসেল শেখ, শিবালয়, মানিকগঞ্জ থেকে। বলছেন, উত্তরণ অনুষ্ঠানটি 1975 সালের 1 ডিসেম্বর চালু হয়। 2000 সাল পরবর্তী এই অনুষ্ঠানের সকল পর্ব আর্কাইভে সংরক্ষিত আছে কি? যদি থাকে তাহলে সেই সময়ের এই অনুষ্ঠানের পর্বগুলো ইউটিউবে আপলোড দেওয়ার অনুরোধ জানাচ্ছি। বন্ধুর জন্য বলি যে আনুমানিক 2010 সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের সম্প্রচার কার্যক্রম পরিচালিত হতো লং প্লে বা টেপের মাধ্যমে, আমরা স্পুল কখনো কখনো বলি। আর সেই সময়কার অনুষ্ঠানগুলো টেপ থেকে সিডিতে রূপান্তর করা কিন্তু সম্ভব হয়নি, বিধায় অধিকাংশ অনুষ্ঠানই আমাদের আর্কাইভে নেই। চিঠির জন্য ধন্যবাদ। এরপরে আছেন ডাক্তার SMA হান্নান, চাটমোহর, পাবনা থেকে। শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন, আমি আপনাদের বেতারের একজন নিয়মিত শ্রোতা। আরও বলেছেন যে আমি শিল্পী কনক চাপ্পা, আসিফ, বেবি নাজনীন সহ বাদ রাখা শিল্পীদের সাক্ষাৎকার এবং তাদের গান শুনতে চাই বেতারের প্রতি অনুষ্ঠানে। আমি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা বন্ধুর সাথে আমাদের সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যাঁদেরকে আমরা হারিয়েছি, যে তরুণ রক্তে রঞ্জিত হয়েছে আমাদের এই দেশ, তাঁদের প্রতি জানাই আমরা গভীর শ্রদ্ধা। আর এই যে বলছিলেন যে কয়েকজন শিল্পীর কথা বলেছেন, সেই শিল্পীদের সাক্ষাৎকার শুনতে চান, তো নিশ্চয়ই হ্যাঁ, আমরা অবশ্যই এই যে আপনি যাদের কথা বলেছেন যে কনক চাপ্পা, আসিফ আকবর এবং বেবি নাজনীনের গান, এগুলি কিন্তু উত্তরণ সহ অন্যান্য অনুষ্ঠানে নিয়মিত প্রচার হচ্ছে। আর পর্যায়ক্রমে তাদের সাক্ষাৎকারও কিন্তু আমরা ধারণ করব, অর্থাৎ ধারণ করে প্রচারের ব্যবস্থা করা হবে। আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন বন্ধু, বলছেন, সুপ্রিয় উপস্থাপক, বিহঙ্গ বাংলাদেশ বেতার, শুরুতেই কদম ফুলের শুভেচ্ছা। প্রয়াত শিল্পী বারী সিদ্দিকীর সাক্ষাৎকার শুনলাম গত 8 জুলাই 2024 তারিখের উত্তরণে। শিল্পীর আত্মজীবনীর অনেক তথ্য জানলাম। এমনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের প্রয়াত গীতিকবি জনাব আব্দুল হাই মাশরেকির কোনো সাক্ষাৎকার আপনাদের কাছে বাণীবদ্ধ থাকলে তা প্রচার করার অনুরোধ রইল, আর না থাকলে কবির সংক্ষিপ্ত আত্মজীবনী অন্যভাবে প্রচার করার অনুরোধ রইল। মফিজউদ্দিন, বুড়িমারি, পাটগ্রাম, লালমোহর থেকে আমাদেরকে পাঠিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আমরা চেষ্টা করব নিশ্চয়ই আপনার সেই অনুরোধটি রাখবার জন্য। তো প্রিয় শ্রোতা, এবারে আপনাদের অপেক্ষার পালা শেষ করতে হবে, আর যাব আপনাদেরই চিঠি এবং ইমেইলের জবাব তো আমরা শুনলামই, আর সেই সাথে কিন্তু আমরা বিহঙ্গও শেষ করছি। আর এমনি করেই কিন্তু আপনাদের কাছ থেকে আমরা সব সময় লেখা চাই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা নানা চিঠি এবং ইমেইলের জবাবে ছিলাম আপনাদেরই, আর এমনি করেই আমরা বলছিলাম লেখা চাই। বিহঙ্গ ছাড়াও আপনাদের লেখা, আপনার লেখা পর্বে লিখুন স্বপ্নের বাংলাদেশ শিরোনামে নানা ধরনের লেখা। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা যদিও জানাই আছে, তবুও মনে করিয়ে দিই। বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর ইমেইল সেটি আমরা জানিয়ে দিতে চাই। আমাদের ইমেইল আইডি হলো UTTARONBB অর্থাৎ uttoronbb@gmail.com। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একেবারে অনুষ্ঠানের প্রান্তসীমায় আমরা। সব শেষে চলুন শুনি একটি দেশাত্মবোধক গান। গেয়েছেন শাহনাজ রহমতুল্লাহ। এম.এ. লতিফ সিদ্দিকীর সাজানো কথায় গানটি সুর করেছেন সেলিম আশরাফ। La 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 la
এতক্ষণ শুনছিলাম দেশের গান। স্বদেশ আমাদের বুক ভরা শ্বাস, আমাদের হৃদ স্পন্দন, আমাদের বেঁচে থাকার প্রত্যয়, আমাদের ভালোবাসা। ভালো থাকুক, শান্তিতে থাকুক সব সময় আমাদের প্রাণের জন্মভূমি। লাল সবুজের পতাকার অংশীদার দেশের সকল মানুষ। অন্যায়ের শৃঙ্খল ভেঙে আজকের তরুণ সমাজ গড়ে তুলুক সাম্যের, বৈষম্য বিরোধী স্বপ্নের বাংলাদেশ। এমন কামনায় অনুষ্ঠান নির্মাণ কুশীলব্দের কথা জানিয়ে বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সুরাইয়া সুলতানা মনিরা এবং আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আবুল কালাম, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। সবার জন্য শুভকামনা। আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ। শুভরাত্রি। শুভরাত্রি।